নমস্কার, নীলাঞ্জন। আমার বন্ধুদের অনুরোধ ছিল যে প্রচার শেষ করার পর তাদেরকে প্রচারের অভিজ্ঞতা কিছু শেয়ার করার জন্য। দীর্ঘ 2.5 মাস ধরে আমি পৌঁছেছিলাম বহু মানুষের কাছে, পায়ে পায়ে হেঁটে। এক এক দিনে 20 কিলোমিটার 22 কিলোমিটার অবধি হাঁটা হয়েছে। মানুষের কাছে পৌঁছানোর পরে যেটা আমার নিজের অভিজ্ঞতা, বহু মানুষের কাছে পৌঁছতে পেরেছি, বহু মানুষের কাছে পৌঁছতে পারিনি। কিন্তু আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে, যাদের কাছে পৌঁছেছি তাদের কাছে অকৃত্রিম ভালোবাসা পেয়েছি, যে ভালোবাসাটা আমাকে অনেকটা পথ চলতে সাহায্য করবে। আপনারা অনেকে বলছেন যে কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমি কয়েকটা অভিজ্ঞতা শেয়ার করছি। প্রথম অভিজ্ঞতাটা হচ্ছে রায়পুর বিধানসভা কেন্দ্র, একটি গ্রামে গেছি। একটি বাচ্চাকে কোলে নিয়ে একজন মা, আদিবাসী মা দাঁড়িয়ে আছেন। আমি যাবার পরে বললেন, আমার মেয়েটাকে আশীর্বাদ করুন। আমি বললাম বেশ। বলে আশীর্বাদ করুন যেন ভবিষ্যতে আমার মতো দুর্ভাগা না হতে হয়। আমার কৌতূহল হলো। বললাম, আপনার মতো দুর্ভাগা আমি বিষয়টা বুঝতে পারলাম না। বলল যে আমি যখন পড়াশুনো করতাম সেই মাত্র লাল সরকারটা সরে গেছে। ধীরে ধীরে আস্তে আস্তে দেখলাম যে আদিবাসীদের হোস্টেলগুলো বন্ধ হয়ে গেল, ল্যাম্পসগুলো বন্ধ হয়ে গেল আদিবাসীদের। তার ফলে আমার বাবার সেই অর্থনৈতিক ক্ষমতা ছিল না, আর ল্যাম্পস বন্ধ হয়ে যাওয়ার ফলে তিনি আরও আমাদের সাংসারিক অবস্থাটা খারাপ হয়ে গেছিলো অর্থনৈতিক। তো তখন আমার বাধ্য হয়ে পড়াশুনোটা বন্ধ হয়ে গেল, এবং পড়াশুনোটা বন্ধ হয়ে যাবার ফলে আমার তাড়াতাড়ি বিয়েও হয়ে গেছে। আমার মেয়েটা যেন আমার মতো দুর্ভাগা না হয়, যাতে আবার কোনোভাবে আপনারা ফিরে আসেন, আপনারা ফিরে এলে যাতে আবার ওই আদিবাসী হোস্টেলগুলো চালু হয়, যাতে আমার মেয়েটা আরও পড়াশুনো করতে পারে। সেদিন কিছুটা হলেও স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আবার একটা অভিজ্ঞতার কথা বলি। রানীবাঁধ একটি গ্রামে গেছি। বয়স্কা ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন। আমরা একটা চায়ের দোকানে একটু চা খেলাম, আমাদের সঙ্গে যারা ছিলেন তারা চাটা খাচ্ছেন। তা আমি, ভদ্রমহিলা বসে আছেন, বয়স্ক ভদ্রমহিলা, চোখের কোণে চিকচিকে জল। আমি বললাম, কি হয়েছে মা? বললো, বাবা আমার ছেলেটা মারা গেছে। বললাম, কখন মারা গেছে? বললে, আমার ছেলেটা পরিযায়ী শ্রমিক ছিল। যখন কোভিডের সময়ে গুজরাট থেকে আসছিল রাস্তায় হেঁটে, সেই সময়ই থেকে আমরা আর ওর কোনো খবর পাইনি। আমরা অনেক খোঁজ খবর করেছি, ওদের সঙ্গে যারা ছিল তাদের কাছে বলেছি, কিন্তু সেই ছেলেটির আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। মায়ের চোখের জল আমার ভেতরটাকে শুকিয়ে দিয়েছিল। আমি যখন চলে আসছি, ভদ্রমহিলা হাত তুললেন, বললেন, তোমরা ফিরে এসো বাবা, আর কোনো ছেলেকে যাতে পরিযায়ী হয়ে না চলে যেতে হয়। আবার একটা অভিজ্ঞতা, উপদ্রুত মেজিয়ার একটা অংশে গতবারে মানুষ ভোট দিতে পারেননি। সেখানে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো চায়ের দোকানে। চা খেতে খেতে গল্প করছিলাম যে আপনারা, বললো, দেখুন গতবারে আমরা ভোট দিতে পারিনি, তবে এবারে ভোট দেবো। যারা আমাদের ভোট দিতে দেয়নি তারা যাতে কোনোভাবেই জিততে না পারে, আমার ভোটে অন্তত আমি এটুকু কনফার্ম করব। আমি তার প্রত্যয় চোখে দেখেছি, যে প্রত্যয় আমাকে স্পর্শ করেছিল। আবার আরেকটা ঘটনা বলি। ঘটনা বলতে গেলে একের পর এক ঘটনা আমার চোখের সামনে ভেসে আসছে। রানীবাঁধের একটি গ্রামের ভেতরে, না আমি ভুল বললাম, তালডাংরার একটি গ্রামের ভেতরে আমরা ঢুকলাম। প্রথমে বাইরে দিয়ে মিছিলটা যাচ্ছিল, কিছু মানুষ বললেন আপনার গ্রামের ভেতরে যান না। আমরা ঢুকলাম হাঁটতে হাঁটতে। গ্রামের বেশ খানিকটা ঢুকে গিয়ে দেখছি একটা চণ্ডী মণ্ডপ টাইপের, তার পাশটাতে আমরা বসলাম। ক্লান্ত হয়েছিলাম, আমরা গাছের তলায় বসলাম। চণ্ডী মণ্ডপে কয়েকজন ভদ্রলোক ছিলেন বয়স্ক, এবং কয়েকটি ছেলে ছিল। ছেলেগুলি আমাদের কাছে এলো, দিয়ে বললেন, আপনারা এসছেন দীর্ঘদিন পরে, বেশ ভালো হয়েছে, বসুন একটু চা খান।
পাশাপাশি বেশ কিছু লোক জুটে গেল, তারা বসে আমাদের চা খাওয়ালো, জল খাওয়ালো, গল্প করলো। কথায় কথায় ছেলেগুলি বলল যে আমি নিজেও একজন পরিযায়ী শ্রমিক, দীর্ঘদিন আমি বাইরে ছিলাম, অল্প কয়েকদিন আগে এসেছি। এই গ্রামের প্রায় 700 ছেলে মেয়ে পরিযায়ী হয়ে চলে গেছে, আপনারাও চলে গেছেন, শিল্পায়নও চলে গেছেন। আমরা চাই আবার ফিরে আসুক, আপনারা ফিরে আসুন আবার, যাতে অন্তত পশ্চিমবঙ্গে শিল্পায়ন হয়, আমাদেরকে পরিযায়ী হতে না চলে যেতে হয়। সেই ছেলেটিই বলছিল যে মাসে 8,000, 5,500, 8,000 টাকা রোজগার করে, সবটুকু টাকাই বাবা মাকে পাঠিয়ে দেয়, ওখানে গাদাগাদি করে থাকা আর কোনো রকমে দুবেলা পেটের সংস্থান, এই নিয়েই তাদের চলছে। এই যন্ত্রণা, দুঃখ, অজস্র অজস্র দুঃখ আছে, আপনি ভাবতে পারবেন না। কোথাও জল নেই, দেখেছি দীর্ঘ লাইন জলের জন্য, কোথাও রাস্তা নেই, এক কোমর গর্ত। এমনও দেখেছি যেখানে কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে হসপিটালে নিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। এই যন্ত্রণা, দুঃখ সহ্য করে আমার লোকসভার মানুষেরা এবারে ভোট দিতে যাচ্ছেন। এই অভিজ্ঞতাগুলো শেয়ার করতে গিয়ে বিশ্বাস করুন আমি খুব আবেগপ্লুত হয়ে যাচ্ছি। আসলে আমাদের দেশটা কি চালাচ্ছেন কিছু মানুষ যারা গরিব মানুষের খবর রাখেন না। এই খবরটা রাখার জন্যই আমাদের সমস্ত কর্মীরা দিনরাত লড়াই করেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সেই মানুষগুলোকে যারা দীর্ঘ সময় ধরে, 2.5 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন যাতে আমাদের প্রচার হয়। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার কমরেডদের যারা হাসি মুখে সমস্ত আবদার আমাদের সহ্য করেছেন। 1 কাপ চা খাওয়ার ক্ষমতা আমাদের ছিল না, নিজে হাতে দেওয়াল লিখেছেন যারা, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি সাধারণ মানুষকে যারা 2 হাত ভরে আমাদেরকে বরণ করে নিয়েছেন আপনাদের দরজায় যাওয়ার সময়। এই তো 2 দিন আগের ঘটনা, তালডাংরার একটি গ্রাম, বৃষ্টি পড়ছিল। আমার এমনিতেই বৃষ্টির জন্য শিডিউলে দেরি হয়েছে, 1.5-2 ঘন্টা পরে গ্রামটিতে ঢুকেছি। একটি গাছের নিচে দেখলাম জমায়েত হয়ে আছে প্রায় 100-র কাছাকাছি মানুষ, মহিলা পুরুষ। তারা ওই জলের মধ্যে অপেক্ষা করছেন ভিজতে ভিজতে কখন প্রার্থী আসবে। এই ভালোবাসা কোথায় রাখি বলুন তো? এই ভালোবাসাটুকুই সম্বল করে এগিয়ে চলেছি। আগামীকাল ভোট, নাগরিক অধিকারের দিন। নিজের ভোটটা নিজে দিন, বুথ বাঁচানোর লড়াইয়ে থাকুন। কেউ ভোট দিতে বাধা দিলে প্রতিরোধ গড়ে তুলুন। আপনার কাছাকাছি থাকা যারা অফিসাররা থাকবেন তাদেরকে বলুন। আপনাদের বুথটাকে রক্ষা করতে হবে নিজের চোখের মণির মতো। সবাই যাতে নাগরিক অধিকার সুরক্ষিত করতে পারেন, সবাই যাতে নিজের ভোট দিতে পারেন, সেই চেষ্টাই চালিয়ে যেতে হবে। গণতন্ত্রের জয় হোক। আপনারা সবাই ভালো থাকুন। আমি নীলাঞ্জন দাশগুপ্ত আপনাদেরকে গভীর হৃদয়ের ভালোবাসা জ্ঞাপন করছি। ভালো থাকবেন। নমস্কার। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।